যুদ্ধটা হয়তো শুরু হয়েছে হাজার হাজার মাইল দূরে, কিন্তু তার আজ কিন্তু সরাসরি এসে লাগছে আমাদের অর্থনীতিতে, মানে আমাদের দৈনন্দিন জীবনে। মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনের স্ফুলিঙ্গ কিভাবে আমাদের ঘরের দরজায় এসে পৌঁছালো, চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই একটু খতিয়ে দেখি। ঘটনার শুরুটাই হলো এমন একটা খবর দিয়ে, যা এক কথায় অবিশ্বাস্য। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আর শুধুমাত্র এই একটা ঘটনাই কিন্তু পুরো অঞ্চল জুড়ে একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করে দিল। আর সব কিছু ঘটল বলতে গেলে চোখের পলকে, মাত্র ৭২ ঘণ্টা। ভাবা যায় এইটুকু সময়ের মধ্যেই একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা মুহূর্তের মধ্যে একটা পুরোদস্তুর আঞ্চলিক যুদ্ধের চেহারা নিল। ইরান পাল্টা হামলা করল, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল, আর সেই সাথে সংঘাতে যোগ দিল হিজবুল্লাহ। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ঠিক যেমন একটা ছোট স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়ে, এই সংঘাতটাও আর ইরানের সীমানার মধ্যে আটকে থাকল না। খুব দ্রুত এটা পুরো মধ্যপ্রাচ্যকেই যেন গ্রাস করে ফেলল। ইরানের প্রতিশোধটা ছিল কিন্তু খুবই ব্যাপক আর সুপরিকল্পিত। দেখুন, ইরাক থেকে শুরু করে কাতার পর্যন্ত মার্কিন ঘাঁটি, সৌদি আরবের তেল স্থাপনা, এমনকি সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটি, কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। তার ওপর হিজবুল্লাহ এই যুদ্ধে যোগ দেওয়ায় সংঘাতটা আরও অনেক নতুন মাত্রা পেল, যা পুরো অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করে তুলেছে। আর এই ভয়াবহতার সবচেয়ে বড় মূল্যটা চুকাতে হচ্ছে সাধারণ মানুষকে। সংঘাত শুরুর মাত্র ৪ দিনের মাথায় দুই পক্ষ মিলিয়ে মোট নিহতর সংখ্যা দাঁড়িয়েছে ৬১১। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে এই দ্রুত ছড়িয়ে পড়া যুদ্ধের এক নির্মম মানবিক সংকটের প্রতিচ্ছবি। চলুন এবার যুদ্ধের ময়দান থেকে একটু নজর ফেরানো যাক বিশ্ব অর্থনীতির দিকে, কারণ আজকের এই পৃথিবীতে একটা আঞ্চলিক যুদ্ধ কিন্তু শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, এর ধাক্কা এসে লাগে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা বাজারে। আর সেই বৈশ্বিক ধাক্কার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই জায়গাটা, হরমুজ প্রণালী। সহজ কথায় এটাকে বলা যায় বিশ্বের জ্বালানির দরজা। পারস্য উপসাগরের তেল এই সরু পথ দিয়েই সারা বিশ্বে যায়, আর ইরান ঠিক সেই দরজাটাই এখন বন্ধ করে দিয়েছে। বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই পরিসংখ্যানটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। সারা বিশ্বের মোট তেলের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগই কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। তো এই পথটা বন্ধ হয়ে যাওয়ার মানে হল বিশ্ববাজারে হঠাৎ করেই জ্বালানির একটা বিশাল সংকট তৈরি হওয়া। আর এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম দেখুন, ব্যারেল প্রতি $৭৩ থেকে এক লাফে $৮২ পৌঁছে গেছে। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত যদি আরও দীর্ঘ হয় তাহলে এই দাম খুব সহজেই $১০০ ছাড়িয়ে যাবে। এই যে একটা অনিশ্চয়তা, এর ফলে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। মানে তারা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা তুলে নিয়ে সোনা বা মার্কিন ডলারের মতো স্থিতিশীল সম্পদে বিনিয়োগ করছেন। এর সরাসরি প্রভাবে মধ্যপ্রাচ্যের শেয়ার বাজারগুলোতে বড়সড় পতনের আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাস, এতক্ষণ তো আমরা বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম। এবার চলুন এই পুরো ছবিটাকে সরাসরি বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আসি, কারণ হাজার হাজার মাইল দূরের এই সংঘাতের ঢেউ এখন আমাদের অর্থনীতিতে সোজাসুজি আঘাত হানছে। এই একটা সংখ্যাই কিন্তু আমাদের দুর্বলতা জায়গাটা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের মোট জ্বালানি তেল আর গ্যাসের প্রায় ৯০%ই আসে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো থেকে, আর সেই দেশগুলোই এখন হয় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে, নয়তো যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে আছে। আর এর প্রভাবটা পড়বে একটা ডমিনো এফেক্টের মতো, মানে একটার পর একটা। প্রথমেই প্রায় ৯০% সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে একটা তীব্র জ্বালানি সংকট তৈরি হবে। এরপর যেটুকু পাওয়া যাবে তা চড়া দামে কিনতে গিয়ে আমাদের ডলারের রিজার্ভ ফুরিয়ে আসবে। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, বিদ্যুতের দামও বাড়তে থাকবে। আর সবশেষে এই পরিবহন আর বিদ্যুতের খরচ বাড়ার ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা কিনা দেশের পুরো অর্থনীতিকেই নাড়িয়ে দেবে। তার মানে সংকটটা কিন্তু শুধু একমুখী নয়, এটা একসঙ্গেই আমাদের অর্থনীতির প্রধান স্তম্ভগুলোকে আক্রমণ করছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত অর্থাৎ তৈরি পোশাক, এমনকি জরুরি পণ্য আমদানি পর্যন্ত সবকিছুই এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো সংকট যখন এতটাই স্পষ্ট, তখন প্রশ্ন হলো এখান থেকে বেরোনোর পথটা কি? এখন আর শুধু পরিস্থিতি ব্যাখ্যা করার সময় নেই, এখন সময় হলো প্রস্তুতির, এই ঝড়ের মোকাবেলা করার। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদের এই কথাটা হয়তো আমাদের পথ দেখাতে পারে। তিনি বলছেন, সংকট যত বড়ই হোক না কেন,
যদি ঐক্যবদ্ধভাবে সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে তা মোকাবেলা করা সম্ভব। এখান থেকেই স্পষ্ট যে আমাদের একটা সমন্বিত জাতীয় কৌশল দরকার। বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন? তারা বলছেন জরুরি ভিত্তিতে আমাদের জাতীয় জ্বালানি নীতি পর্যালোচনা করতে হবে, বেসরকারি খাতের জন্য সুযোগ তৈরি করতে হবে, সরকার আর ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে, আর সবচেয়ে জরুরি হল জাতীয় ঐক্য। এর মাধ্যমেই এই আসন্ন ঝড়ের মোকাবেলা করা যেতে পারে। শেষ প্রশ্নটা কিন্তু এখানেই, যে যুদ্ধটাকে এতদিন আমরা দূরের বলে ভাবছিলাম সেটা এখন আমাদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। এই অর্থনৈতিক ঝড় মোকাবেলা করার জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমরা আসলে কতটা প্রস্তুত সেই উত্তর খোঁজার সময় কিন্তু এখনই।